everyone, welcome to our channel Gyan Museum. This is Rima Mal and in this video I am talking about the very first topic of class 11, Science of Life বা জীবনের বিজ্ঞান। তো এই জীবনের বিজ্ঞান কি? যে বিজ্ঞানে আমরা জীবন সম্পর্কে জানতে পারবো সেটাই হলো জীবনের বিজ্ঞান। জীবন কি? জীবন কোথা থেকে এসেছে? কিভাবে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে বা কতটা সময় লেগেছে জীবন সৃষ্টিতে, এই সমস্ত কিছুই আমরা যে বিজ্ঞান থেকে জানতে পারবো তাকেই আমরা বলবো জীবনের বিজ্ঞান। তো জীবনের বিজ্ঞানের মূল জিনিসটাই হলো জীবন। আমাদের প্রথমে জীবন সম্পর্কে জানতে হবে। এখন আমাদের চারপাশে যে সমস্ত বস্তু আছে তাদের আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি, সজীব বস্তু আর জড় বস্তু। জীবনের ভিত্তিতেই কিন্তু আমরা এই ভাগ দুটো করে থাকি। যার জীবন আছে তাকে আমরা সজীব বস্তু বলবো, আর যার জীবন নেই তাকেই আমরা জড় বস্তু বলি। এখন ছোটবেলা থেকেই আমরা পড়ে এসেছি যে সমস্ত সজীব বস্তু অর্থাৎ যাদের জীবন আছে তারা চলনে আর গমনে সক্ষম, আর জড় বস্তু চলনে গমনে অক্ষম। মানে মেনলি আমরা চলন গমনের ভিত্তিতেই জীবন বিচার করে থাকি। কিন্তু আমাদের এই কনসেপ্টটা কি পুরোপুরি ঠিক? একদমই নয়। একটা উদাহরণের সাহায্যে বলি। ধরো তোমরা স্কুলে যাচ্ছ, তাহলে তোমরা হেঁটে যাচ্ছ, তোমাদের গমন হচ্ছে, তোমাদের স্থান পরিবর্তন হচ্ছে, এক জায়গায় থেকে যাচ্ছ তোমরা, তোমাদের গমন হচ্ছে, তোমরা সজীব বস্তু। কিন্তু তোমাদের পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, তো তোমাদের মনে হতেই পারে যে গাড়িরও তো গমন ঘটছে, সেও তো স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাহলে সেও কি সজীব বস্তু? না, একদমই না, সে সজীব বস্তু নয়। তাহলে এর থেকেই বোঝা গেল যে শুধু চলন আর গমনে সক্ষম হলেই তাকে আমরা জীবন বলবো না, আমরা গাড়িটাকে জীবন বলবো না, তাকে আমরা সজীব বস্তু বলবো না। সজীব বস্তু হতে গেলে আরও অনেক ফিচার্সের দরকার। তাহলে জীবন থাকতে গেলে তাকে আমরা সজীব বস্তু বলবো, তাকে আমরা জীবন বলবো, তবেই যখন তার জীবনের সব কটা ফিচার্স থাকবে। তাহলে জীবনের সংজ্ঞাটা এবার আমরা দেখে নিই। জীবনের সংজ্ঞায় কি আছে? পরিবেশের সঙ্গে সজীব বস্তুর আন্তঃবিক্রিয়ার বহিঃপ্রকাশই হলো জীবন। আরও একটা জীবনের সংজ্ঞা আরও একভাবে দেওয়া যায়, সেটা হলো বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলবো। অর্থাৎ যে সমস্ত প্রোটোপ্লাজমীয় বস্তু তার বৃদ্ধি ঘটবে, প্রজনন ঘটবে, পরিব্যক্তি ঘটবে, বিবর্তন ঘটবে, আর কি হবে, সে পরিবেশের সঙ্গে তার লেনদেন থাকবে, তাকেই আমরা বলছি জীবন। তাহলে শুধু চলন বা গমন নয়, আরও অনেক রকম বৈশিষ্ট্য থাকলে, যেমন বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন, এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে বলবো জীবন বা সজীব বস্তু। এখন সজীব বস্তুর যে বৈশিষ্ট্য রয়েছে তাকে তো আমরা ডিটেলসে এই ভিডিওটা আলোচনা করব, তার আগে সংক্ষেপে সজীব বস্তুর সবকটা বৈশিষ্ট্য একবার দেখে নিই। সজীব বস্তু হতে গেলে তার আকার বা আয়তন থাকতে হবে, তার বৃদ্ধি ঘটবে, তার বিপাক হবে, সে উত্তেজনায় সাড়া দেবে, তার পুষ্টি ঘটবে, তার প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকবে, তার একটা জীবনচক্র থাকবে, তার বিভিন্ন বিপাক ক্রিয়া শ্বসন, রেচন, ক্ষরণ, চলন, গমন, জনন এইসব ঘটবে, সে অভিযোজনে সক্ষম হবে, তার বিবর্তন ঘটবে, তার পরিব্যক্তিও হবে। তো সজীব বস্তু হতে গেলে এই সমস্ত রকম বৈশিষ্ট্যগুলো আমাদের দরকার। সজীব বস্তুর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যেই প্রথমে যেটা আসে সেটা হলো আকার বা আয়তন। অধিকাংশ জীবদেহের, বিশেষত প্রাণীদের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। প্রত্যেকটা জীবদেহ একটা নিজস্ব আকার বা আয়তনের অধিকারী। মানে আমি যদি তোমাদের বলি যে একটা ডাইনোসরের কথা, তখন তোমাদের মাথায় একটা বড় আকারের প্রাণীর কথা আসবে। কিন্তু আবার যদি মশা, মাছি বা অন্য কোনো পোকামাকড়ের কথা বলি, তখন একটা ছোট আয়তনের প্রাণীর কথা তোমরা ভাববে। Just mean looking.
And these guys actually predate the dinosaurs, and you can see. আকার বা আয়তন জীব প্রত্যেকটা জীবদের রয়েছে, জড়ের ক্ষেত্রে কিন্তু তা একদমই না। একটা টেবিল বা একটা চেয়ার, তার কিন্তু কোনো নিজস্ব আকার বা আয়তন নেই। আমরা কৃত্রিমভাবে তাদের যেটা দেব তারা সেটাই ধারণ করবে। তাহলে আকার বা আয়তন শুধুমাত্র জীবদেহের বৈশিষ্ট্য, সজীব বস্তুর বৈশিষ্ট্য। তার মধ্যেও ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রম হলো অ্যামিবা। সজীব বস্তুর অন্য আর এক বৈশিষ্ট্য হলো উত্তেজিতা। জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকেই বলে উত্তেজিতা। প্রত্যেকটা জীব মাত্রই উত্তেজনায় সাড়া দেয়। সাপোজ আমার হাতটা কেটে গেল, বা গরম চা বা গরম জলের মধ্যে হাতটা দিলাম, তখন আমি মুখ দিয়ে আওয়াজ করব বা হাতটা সরিয়ে নেব, অর্থাৎ আমি উত্তেজনায় সাড়া দিলাম। আবার যদি লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করা হয় তাহলে পাতাগুলো গুটিয়ে যাবে, এটা উত্তেজিতা ধর্মের জন্যই হয়। আবার কোনো কেন্নকে টাচ করলে সেও কয়েলড হয়ে যাবে। এগুলো সবই উত্তেজিতা ধর্ম, এটা প্রত্যেক জীবেই রয়েছে। এখন কোনো টেবিলকে টাচ করলে বা কোনো জড় বস্তুকে, আমার হাতের পেন বা অন্য কোনো জিনিস জড় বস্তুকে টাচ করলে সে কিন্তু এরকম কোনো ধর্ম দেখাবে না। তাহলে উত্তেজিতা ধর্ম শুধুমাত্র সজীব বস্তুর। এবার প্রোটোপ্লাজমীয় সংগঠন। এককোষীয় বহুকোষী সমস্ত জীবদেহেই প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত। প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি বলা হয়। সজীব বস্তু মানেই সে কোষ নিয়ে গঠিত, আর কোষ মানেই সেখানে প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস এবং অন্যান্য কোষাঙ্গাণু থাকবে, অর্থাৎ জীবদেহে প্রোটোপ্লাজম নিয়ে গঠিত। সজীব বস্তুর আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো বৃদ্ধি। খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। এখন জীব মাত্রই আমরা সবাই খাবার গ্রহণ করব, খাদ্য গ্রহণের মাধ্যমেই আমরা বেঁচে থাকি। তো জীব যখন খাদ্য গ্রহণ করবে সেই খাবারের আত্তীকরণ হবে, প্রোটোপ্লাজমে সেই খাবারগুলোর সংশ্লেষ হবে, যার ফলে জীবের শুষ্ক ওজন, আকার বা আয়তন বৃদ্ধি পাবে। একেই বৃদ্ধি বল। এখন আমরা যখন 5 বছরের ছিলাম তখন আমাদের যেমন দেখতে ছিল এখন আমাদের সেই রকম দেখতে নয়, আমাদের বৃদ্ধি ঘটেছে। বা একটা গাছকে যদি আমরা আজকে রোপণ করি, 6 মাস পর কিন্তু সেই রকম থাকবে না গাছটা, বা 1 বছর পর সেই রকম থাকবে না, গাছটা বাড়বে, তার বৃদ্ধি ঘটবে। এই রকম বৃদ্ধি শুধুমাত্র সজীব বস্তুর ক্ষেত্রেই ঘটবে। এখন জড় বস্তুর ক্ষেত্রে কোনো বৃদ্ধি ঘটবে না। এখন আমরা কোনো জড় বস্তুকে আজ যেমন দেখব 5 বছর পরেও দেখব তেমন, তার কোনো বৃদ্ধি ঘটবে না। অর্থাৎ বৃদ্ধি হলো সজীব বস্তুর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এবার সজীব বস্তুর আরেক বৈশিষ্ট্য হলো বিপাক। জীবকোষে যে অবিরাম রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে। আমরা আমাদের দেহের ভেতর কি কি রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের দেহের ভেতর অনেক রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, আর সেগুলোর সবটাকেই বলা হচ্ছে বিপাক। এই বিপাকের ফলে কখনো কখনো শুষ্ক ওজন বাড়ে, আবার কখনো কখনো শুষ্ক ওজন কমে। কোনো কোনো বিপাক গঠনাত্মক হয়, আবার কোনো কোনো বিপাক ধ্বংসাত্মক হয়। গঠনাত্মক বিপাকগুলোকে আমরা বলবো উপচিতি বিপাক, অর্থাৎ যে ক্ষেত্রে দেহের শুষ্ক ওজন বেড়ে যাবে। একটা উদাহরণ হলো সালোক সংশ্লেষ। আর ধ্বংসাত্মক বিপাক বলবো আমরা অপচিতি বিপাককে, যে ক্ষেত্রে শুষ্ক ওজনটা কমে যায়, যেমন শ্বসন। অর্থাৎ বিপাক হলো 2 প্রকার, উপচিতি আর অপচিতি। একটা ক্ষেত্রে শুষ্ক ওজন বাড়ছে আর একটা ক্ষেত্রে শুষ্ক ওজন কমছে। সজীব বস্তুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পুষ্টি। তো এই পুষ্টি কি? আমরা যখন কোনো কাজ করি
সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হোক বা যে সমস্ত কাজে আমরা আমাদের ব্রেন ইউজ করি, সেই সমস্ত রকম কাজের জন্য আমাদের কী চাই? শক্তি চাই। তো সেই শক্তি আমরা কোথা থেকে পাবো? খাবার থেকে। যখন আমরা খাবার খাই, সেই খাবারের বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে খাবার থেকে আমরা পুষ্টি পাই। সেই পুষ্টি থেকেই আমরা শক্তি পাই, আর তার ফলেই এই সমস্ত কাজ করতে পারি। তো জীবমাত্রই আমরা খাবার খেয়ে থাকি। প্রথমে সেই খাবার আমাদের পরিপাক গ্রন্থিতে আসে, সেখানে খাবারের পরিপাক ঘটে। তারপর ক্ষুদ্রান্তের মাধ্যমে খাবার রক্তে শোষিত হয়। তারপর খাদ্যের সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলি প্রোটোপ্লাজমে আত্তীকরণ ঘটে, আর তারপর খাবারের অপাচ্য বস্তু দেহের বাইরে চলে যায়। এই পুরো প্রক্রিয়াটাকে একসাথে বলা হচ্ছে পুষ্টি। প্রথমে পরিপাক ঘটছে খাবারের, তারপর খাবারের শোষণ হচ্ছে, তারপর প্রয়োজনীয় উপাদানগুলোর আত্তীকরণ ঘটছে। এর পুরো প্রক্রিয়াটার ফলে আমরা আমাদের শক্তি বা পুষ্টি পাচ্ছি। তো এই পুষ্টি কি করে? আমাদের জীবদেহে এই পুষ্টির জন্যই আমাদের বৃদ্ধি ঘটে, আমাদের দেহের বিভিন্ন ক্ষয়পূরণ ঘটে, দেহের যে আমাদের ইমিউনিটি বা অনাক্রমতা বা রোগ প্রতিরোধ যে ক্ষমতা আমাদের, সেটা স্ট্রং হয়। এছাড়াও আমরা যে সমস্ত কাজ করি, সেই সমস্ত কাজের জন্য আমাদের শক্তি দরকার। সেই শক্তি পাই আমরা খাবারের এই পুষ্টি থেকে। এখন এই পুষ্টি দুই প্রকার, হলোফাইটিক পুষ্টি আর হলোজৈবিক পুষ্টি। হলোফাইটিক পুষ্টি আমরা কাদেরকে বলছি? উদ্ভিদের পুষ্টিটাকে আমরা বলবো হলোফাইটিক পুষ্টি। আর হলোজৈবিক পুষ্টি কাদের বলবো? প্রাণী পুষ্টিটাকে আমরা বলবো হলোজৈবিক পুষ্টি। উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ হচ্ছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, পরিবেশ থেকে জল নিচ্ছে। কার্বন ডাইঅক্সাইড ও জলের সাহায্যে তারা পাতার মধ্যে সরল শর্করা জাতীয় খাবার তৈরি করছে, যার ফলে কি হয়? উদ্ভিদের অপাচ্য বস্তুর বহিষ্করণটা প্রায় ঘটে না। তাই জন্য উদ্ভিদের পুষ্টিটাকে হলোফাইটিক পুষ্টি বলছে। অর্থাৎ যে পুষ্টিটায় অপাচ্য বস্তুর কোনো রকম বহিষ্করণ ঘটে না, তাকে আমরা বলছি হলোফাইটিক পুষ্টি। আর প্রাণীদের ক্ষেত্রে কি হয়? আমরা প্রাণীরা সমস্ত রকমের খাবার খাই, কঠিন থেকে শুরু করে তরল, অদ্রবণীয়, নানা রকম জটিল খাবার, সমস্ত রকম খাবার আমরা খাই, যার ফলে আমাদের অপাচ্য বস্তু দেহের বাইরে বহিষ্করণ ঘটে। এই পুষ্টিকে বলা হচ্ছে হলোজৈবিক পুষ্টি। অর্থাৎ যে সমস্ত পুষ্টিতে অপাচ্য বস্তু দেহের বাইরে বেরিয়ে যায়, তাদেরকে বলা হচ্ছে হলোজৈবিক পুষ্টি। তো সজীব বস্তুর এর পরের একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্বসন। শ্বসন হচ্ছে সজীব বস্তুর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। শ্বসনের ফলে কি ঘটে? শ্বসনের ফলে খাবারের মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হয়, আমরা যে খাবার খাই তার মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে, সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অক্সিজেনের উপস্থিতিতে হোক বা অনুপস্থিতিতে, সম্পূর্ণ বা আংশিক জারণ, যে কোনোভাবে মোট কথা স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এর ফলে কি হয়? এর ফলে আমরা আমাদের শরীরের ভেতর যে সমস্ত জৈবিক প্রক্রিয়া, শুধু চলন বা গমন না, রেচন, জনন বা আরও যে কোনো ধরনের জৈবিক প্রক্রিয়া যেটা আমাদের শরীরের ভেতর ঘটে, সেই সমস্ত জৈবিক প্রক্রিয়ার জন্য আমরা শক্তি পাই। তো আমরা অনেকেই জোনাকি পোকার দেখেছি। জোনাকি পোকার যে আলো জ্বলে, জোনাকি পোকার যে আলো বা ইলেকট্রিক রে মাছের দেহে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই সমস্ত হচ্ছে শ্বসনে এই উৎপন্ন গতিশক্তিটার জন্যেই হয়। এছাড়াও আমরা জানি আমরা উষ্ণ রক্তের প্রাণী, আমাদের শরীর গরম রাখতেও শ্বসনে উৎপন্ন এই গতিশক্তিটার দরকার হয়ে থাকে। আর তাছাড়াও শ্বসন আমাদের পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে পার্সেন্টেজটা, সেটাকে হচ্ছে একটা ভারসাম্য রক্ষা করে, তার ভারসাম্য রক্ষায় সাহায্য করে। আমাদের পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড একটা নির্দিষ্ট রেশিওতে উপস্থিত। তো সেই ভারসাম্যটাকে সে রক্ষা করে। কিভাবে রক্ষা করে? সালোক সংশ্লেষের পদ্ধতিতে যখন উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছে আর অক্সিজেন ছেড়ে দিচ্ছে, আমরা মানুষ শ্বসনের মাধ্যমে সেই অক্সিজেনটা আমাদের নিজেদের শরীরে আনছি,
আর কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি। ফলে একটা সার্কেল অনুযায়ী শ্বসন হচ্ছে পরিবেশের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের রেশিওটাকে ব্যালেন্সড অবস্থায় রাখছে। এছাড়াও শ্বসনের ফলে প্রচুর পরিমাণে শক্তি যে উৎপন্ন হচ্ছে, এর ফলে শ্বসনকে একটা শক্তি উৎপাদনকারী পদ্ধতি বলে। শুধু শক্তি উৎপাদনকারী পদ্ধতিও নয়, একে অপচিতি বিপাক বলে। কারণ অপচিতি বিপাক বলার কারণটা কি, যে শ্বসনের ফলে যে জল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা হচ্ছে দেহ থেকে বেরিয়ে যায়, ফলে দেহের শুষ্ক ওজনটা হ্রাস পেয়ে যায়। এর ফলে শ্বসনকে আমরা অপচিতি বিপাক বলছি। তো এই শ্বসন সমস্ত সজীব বস্তুর একটা প্রধান বৈশিষ্ট্য। এরপর সজীব বস্তুর আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে রেচন। রেচন কি, আমাদের দেহের মধ্যে কন্টিনিউয়াসলি নানান ধরনের বিপাকক্রিয়া ঘটে থাকে। সেই সমস্ত বিপাকক্রিয়ার ফলে অনেক দূষিত জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস উৎপন্ন হয়। সেটাকে বের করে দেওয়াটাকে, মানে দেহের বাইরে সেই সমস্ত অপ্রয়োজনীয় জিনিস বের করে দেওয়ার পদ্ধতিটাকেই রেচন বলছি। এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিস আমাদের দেহে শরীরে রাখলে ক্ষতি হয়, বিভিন্ন রকমের ক্ষতি হয়। যেমন আমরা যখন বাজার থেকে সবজি কিনে আনি, সেই সমস্ত সবজি কিন্তু আমরা রান্না করি না। সেই সমস্ত সবজি থেকে যেগুলো অপ্রয়োজনীয়, যেমন খোসা বা বীজ, জিনিসগুলোকে ফেলে দিয়ে প্রয়োজনীয় জিনিসটাকে আমরা রান্না করি। ঠিক তেমনই বিপাকক্রিয়াতে অনেক প্রয়োজনীয় জিনিসও উৎপন্ন হয়, আবার অনেক অপ্রয়োজনীয় জিনিসও উৎপন্ন হয়। প্রয়োজনীয় জিনিসটাকে আমরা শরীরে রেখে দিই, আর এই অপ্রয়োজনীয় জিনিসটাকে আমরা দেহ থেকে বের করে দিই। অর্থাৎ যে বিশেষ প্রক্রিয়ায় বিপাকক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় পদার্থ দেহের বাইরে পরিত্যক্ত হয় তাকে রেচন বলে। এখন শুধু প্রাণীরাই যে রেচন ত্যাগ করে তা নয়, উদ্ভিদরাও রেচন ত্যাগ করে। উদ্ভিদদের নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই, তারা তাদের রেচন পদার্থটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। যেমন ধরো বাকল মোচন, পত্র মোচন। পেয়ারা গাছ বা অর্জুন গাছ দেখলে আমরা দেখতে পাবো যে তাদের গায়ের যে ছালটা থাকে সেটা ওঠা ওঠা অবস্থায় থাকে। ওই ছালের মাধ্যমেই তারা তাদের রেচন পদার্থ দেহের বাইরে বের করে দেয়। এছাড়াও কিছু কিছু উদ্ভিদ আছে যারা পত্রমোচনের মাধ্যমে দেহ থেকে রেচন পদার্থ ত্যাগ করে। আর শুধু তাই নয়, আমরা যে কচু খাই, কচু খাওয়ার সময় আমাদের গলা জ্বালা জ্বালা করে। সেই গলা জ্বালা জ্বালা কারণ হচ্ছে ওই উদ্ভিদের কচু গাছের যে রেচন পদার্থ র্যাফাইড, সেটার জন্যই আমাদের গলাটা জ্বালা জ্বালা করে। এখন উদ্ভিদ আর প্রাণীর রেচন পদার্থ ত্যাগের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। উদ্ভিদের যেহেতু কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নেই, তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে থাকে। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্ট রেচন অঙ্গ আছে। যেমন ধরো মানুষ, আমাদের ক্ষেত্রে রেচন অঙ্গ কি? আমাদের ক্ষেত্রে রেচন অঙ্গ হলো নেফ্রন। আমরা এই নেফ্রনের মাধ্যমে বা কিডনি যে একক নেফ্রন, এর মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে থাকি। তো আমরা কি দেখলাম? প্রত্যেক সজীব বস্তুই রেচন পদার্থ ত্যাগ করে থাকে। সজীব বস্তুর আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্ষরণ বা সেক্রেশন। তো ক্ষরণ বা সেক্রেশন কাকে বলবো? সজীব কোষ বা গ্রন্থি থেকে প্রয়োজনীয় পদার্থের নিঃসরণকে ক্ষরণ বলবো। যখন কোনো সজীব বস্তুর কোনো কোষ বা গ্রন্থি থেকে প্রয়োজনীয় পদার্থ বাইরে নিঃসরণ হবে, প্রয়োজনীয় পদার্থের নিঃসরণ ঘটবে, তখন তাকে আমরা ক্ষরণ বলবো। যেমন ধরো আমরা চোখের সামনে যখন কোনো লোভনীয় খাবার দেখি, যেমন ফুচকা বা কষা মাংস বা অন্য যে কোনো ধরনের লোভনীয় খাবার বা পছন্দের খাবার দেখলে আমাদের মুখের মধ্যে লালা রস চলে আসে। তো এই লালা রসটা কোথা থেকে আসছে? না, লালা গ্রন্থির নিঃসরণের ফলে এই লালা রসটা আমাদের মুখের মধ্যে আসছে। এটা একটা ক্ষরণের উদাহরণ। এছাড়াও স্তন্যপায়ী প্রাণীরা যখন নিজেদের শিশুদের ব্রেস্ট ফিডিং করায়, তখন ওই স্তন গ্রন্থি থেকে দুধ নিঃসরণের ঘটনাটাকেও ক্ষরণ বলবো। এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন অনাল গ্রন্থি রয়েছে, সেই অনাল গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়। এছাড়াও খাবার আমাদের পরিপাকের জন্য বিভিন্ন পাচক রসের দরকার হয়, বা যকৃৎ থেকে পিত্তরস যে নিঃসরণ হয়, এই সব কিছুই কিন্তু
ক্ষরণের উদাহরণ। শুধুমাত্র যে প্রাণীদের ক্ষেত্রেই ক্ষরণ ঘটে তা নয়, উদ্ভিদের ক্ষেত্রেও ক্ষরণ ঘটে। উদ্ভিদের মকরন্দ গ্রন্থি থেকে যে মকরন্দ নিঃসরণ ঘটে সেটাও হচ্ছে ক্ষরণের উদাহরণ। এরপর সজীব বস্তুর একটা প্রাথমিক বৈশিষ্ট্য হচ্ছে চলন ও গমন, মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে, আর জীবের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করাকে গমন বলে। ধরো আমরা পড়তে বসবো, আমরা বইয়ের কাছে যাব, তখন আমরা হেঁটে হেঁটে বইয়ের কাছে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা আমাদের পুরো স্থান পরিবর্তন করছি, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হচ্ছে আমাদের, সেক্ষেত্রে ওটা গমন। তারপর আমরা বসে, বইটা তো আর নিজে নিজে আমাদের কাছে চলে আসে না, আমরা সেটা হাত দিয়ে তুলে নিই, এক জায়গায় বসে বইয়ের পেজগুলো খুলে পড়ি, সেক্ষেত্রে আমাদের হাত পা এক জায়গায় বসে আমরা আমাদের হাত পাটা নাড়াচ্ছি, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো চলন। প্রাণীদের ক্ষেত্রে চলন আর গমন দুই ঘটে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র চলনটাই ঘটে। উদ্ভিদ এক জায়গায় স্থির থেকে তার ডালপালাটা নাড়ে, তার কিন্তু সামগ্রিকভাবে স্থান পরিবর্তন ঘটে না, তাই উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র চলন হয়, কোনো রকম গমন হয় না। আর প্রাণীদের ক্ষেত্রে চলন আর গমন দুটোই ঘটে। তবে কিছু কিছু নিম্ন স্তরের উদ্ভিদ রয়েছে যারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করতে পারে, কিন্তু তারা ব্যতিক্রম। সজীব বস্তুর এর পরের একটা বৈশিষ্ট্য হচ্ছে জনন, এবং অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য বললেও চলে। জনিত্রী জীব থেকে যখন অপত্য জীব সৃষ্টি হবে তাকে আমরা জনন বলবো। প্রত্যেকটা জীব সবসময় চাইবে নিজের অস্তিত্ব বজায় রাখতে, সে মানুষ হোক বা অন্যান্য প্রাণী হোক বা উদ্ভিদ হোক, যে কেউ এই প্রকৃতির মধ্যে সে চাইবে নিজের অস্তিত্বটাকে বজায় রাখতে। এই অস্তিত্ব বজায় রাখার জন্যই আমাদের দরকার জনন। যদি জনন না থাকতো কি হতো তাহলে? জীবের বংশবিস্তার ঘটতো না। জীব সৃষ্টির আদিকালে যে সমস্ত সজীব বস্তু ছিল সেখানেই সবকিছু আটকে যেত। জনন ছিল বলেই পৃথিবীতে জীবনের ধারা বজায় আছে, জনন ছিল বলেই আজ আমরা এখানে। এই জননের জন্যই প্রত্যেকটা জীব তার অস্তিত্বটাকে টিকিয়ে রেখেছে। এখন প্রত্যেকটা জীব জননের মাধ্যমে তার মতন দেখতে বা প্রায় তার মতন দেখতে, অনুরূপ বা প্রায় অনুরূপ তার মতন জীবের সৃষ্টি করে। যেমন ধরো একটা পাখি, সে ডিম পেড়েছে, সেই ডিম ফুটে পাখির বাচ্চা হয়েছে। আবার ওই পাখিটা যখন বড় হবে সেও আবার ডিম পারবে, তার ডিম ফুটে আবার বাচ্চা হবে। এইভাবে সে কি করবে? বাচ্চা জন্ম দেওয়ার মাধ্যমে সে তার বংশ বিস্তার করবে, তার বংশগতির ধারাটাকে বজায় রাখবে, তার অস্তিত্বটাকে টিকিয়ে রাখবে। সেই পাখির মতন আমরা মানুষরাও একইভাবে বাচ্চা জন্ম দেওয়ার মাধ্যমে আমাদের বংশানুক্রমিকভাবে আমাদের অস্তিত্বটাকে টিকিয়ে রেখেছি। শুধু মানুষ বা পাখি নয়, আরও অনেক প্রাণী আছে, আরও অনেক উদ্ভিদ আছে, উদ্ভিদের ক্ষেত্রেও জনন ঘটে। তবে হ্যাঁ, উদ্ভিদের ক্ষেত্রে জনন দুইভাবে ঘটে, যৌন জনন আর অযৌন জনন, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র যৌন জননই ঘটে। তো তাহলে জননের উদ্দেশ্যটা কি? জননের উদ্দেশ্যটা হলো প্রত্যেকটা জীবের অস্তিত্বকে টিকিয়ে রাখা, যেটা শুধু জননের মাধ্যমেই ঘটে থাকে। তাহলে জনন এক সজীব বস্তুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা কিন্তু কোনো জড়ের ক্ষেত্রে নেই। জননের পর সজীব বস্তুর আরেক যে বৈশিষ্ট্য আছে সেটা হলো পরিব্যক্তি বা মিউটেশন। তো এই পরিব্যক্তি বা মিউটেশন কি? পরিব্যক্তি বা মিউটেশন বলতে অ্যাকচুয়ালি চেঞ্জকে বোঝায়। কিসের চেঞ্জ? আমরা সবাই জানি যে আমাদের জীবদেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত, আর এই কোষের মধ্যেই থাকে ডিএনএ বা জিন। এই জিনের মধ্যে যখন কোনো পরিবর্তন ঘটবে তখন আমরা তাকে বলবো মিউটেশন বা পরিব্যক্তি। এনি কাইন্ড অফ চেঞ্জ ইন দ্য জিন ইজ কল্ড মিউটেশন। জিনের আকস্মিক কিন্তু স্থায়ী ও বংশানুক্রমে সঞ্চালনযোগ্য পরিবর্তনটাকেই আমরা পরিব্যক্তি বলছি।
মানে জিনে যখন কোনো রকম পরিবর্তন ঘটবে আর সেই পরিবর্তনটাই যখন জনিত্রী জীব থেকে অপত্য জীবে যাবে, অর্থাৎ বংশ পরম্পরায় চলতে থাকবে, সঞ্চালন হতে থাকবে, তখন আমরা তাকে বলবো পরিব্যক্তি। কিন্তু এই পরিব্যক্তির মাধ্যমে যেটা হয়, জিনের ফেনোটাইপিক, কোনো জীবের ফেনোটাইপিক চেঞ্জ ঘটে, বাহ্যিক পরিবর্তন ঘটে। যেমন ধরো একটা ফুল গাছের ফুলের রঙটা নিয়ন্ত্রণ করে যে জিন, সেই জিনে যদি কোনো মিউটেশন ঘটে, তখন সেই ফুলের রঙটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তার ফেনোটাইপিক বা বাহ্যিক পরিবর্তন ঘটছে। পরিব্যক্তির ফলে সবসময় ফেনোটাইপিক পরিবর্তনটাই ঘটে। অনেক ক্ষেত্রে পরিব্যক্তি কিন্তু ক্ষতিকরও হয়, কারণ এই যে ফুলের রঙটা চেঞ্জ হয়ে সাদার জায়গায় অন্য কালার হয়ে গেল, সেই সাদাটা কিন্তু আর কখনো ফিরে আসবে না, মানে পুরনো যে বৈশিষ্ট্যটা ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে পরিব্যক্তির একটা ক্ষতিকারক দিক। কিন্তু তবুও পরিব্যক্তির জন্য অনেক নতুন প্রজাতির সৃষ্টি হয়, অনেক নতুন নতুন বৈশিষ্ট্যের আবিষ্কার হয়। এই নতুন প্রজাতির সৃষ্টিতে পরিব্যক্তির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সজীব বস্তুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরিব্যক্তি। তো এরপর পরিব্যক্তির পর জীবের যে বৈশিষ্ট্য আছে সেটা হলো বিবর্তন বা ইভলিউশন। বিবর্তন কাকে বলে? মন্থর গতিতে ও ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সরল উদ্বংশীয় জীব থেকে জিনগতভাবে ভিন্ন অপেক্ষাকৃত জটিল জীব সৃষ্টি হওয়াকে জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে। তো বিবর্তনের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সবসময়, যে বিবর্তন মন্থর গতিতে ঘটে। এটা একটা মন্থর প্রক্রিয়া। ধীরে ধীরে বছরের পর বছর বিভিন্ন রকম ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জটিল জীব সৃষ্টি হয়েছে। বহু কোটি বছর আগে পৃথিবীতে যেমন জীব ছিল, এখন সেই জীব অনেকটা জটিল হয়েছে, তার আকারের পরিবর্তন ঘটেছে, তার গঠনের পরিবর্তন ঘটেছে, থেকে থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে। সরল জীব থেকে 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 জটিল জীবের সৃষ্টি হয়েছে। যেমন মানুষের কথাই ধরো, আজ থেকে প্রায় 25 মিলিয়ন বছর আগে পৃথিবীতে আমাদের অর্থাৎ মানুষদের পূর্বপুরুষ ছিল ড্রায়োপিথেকাস। বিভিন্ন যুগে বিভিন্ন রকম ধারা পরিবর্তনের মাধ্যমে, গঠন পরিবর্তনের মাধ্যমে, আকৃতির পরিবর্তনের মাধ্যমে আজ থেকে প্রায় 25,000 বছর আগে আধুনিক মানব, যেটাকে হোমোসেপিয়েন্স বলে, তার আবির্ভাব ঘটেছিল। ড্রায়োপিথেকাস থেকে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এই যে হোমোসেপিয়েন্সের উদ্ভব ঘটলো, এটাকেই বলা হচ্ছে বিবর্তন। শুধু মানুষ নয়, ঘোড়ার ক্ষেত্রে দেখলেও কি দেখব, আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে ঘোড়ার পূর্বপুরুষ ছিল ইওহিপফাস, এই পৃথিবীতে ছিল। সেখান থেকে তার গঠন আকৃতিতে বহু পরিবর্তন ঘটে। এই বিবর্তনের মাধ্যমে আজকের আধুনিক ঘোড়া ইকুয়াসের উদ্ভব হয়েছে। অর্থাৎ বিবর্তন হচ্ছে একটা সজীব বস্তুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে বহু জটিল জীবের সৃষ্টি হয়েছে। এরপর সজীব বস্তুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অভিযোজন। অভিযোজন কি? আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশটা সবসময় পরিবর্তনশীল, আর আমরা সবসময় চাই, আমরা জীবরা সবসময় চাই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে, মানিয়ে নেওয়ার চেষ্টা করি। এই পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। মানিয়ে নিতে না পারলে কি হবে? জীবের অবলুপ্তি ঘটবে। পরিবেশের সাথে জীবের এই মানিয়ে নেওয়ার যে পদ্ধতি, এটাকেই আমরা অভিযোজন বলবো। জীব তার পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সবসময় মানিয়ে নিতে চায়। জীবের এই মানিয়ে নেওয়ার পদ্ধতিটাকেই বলা হচ্ছে অভিযোজন। যেমন মাছেরা, তারা জলজ প্রাণী, তাদের জলজ অভিযোজন হয়েছে, তারা জলে থাকতে পারে। তারা যেমন আড়াই থাকতে পারে না বা স্থলভাগে থাকতে পারে না, আমরা যেসব প্রাণীরা স্থলভাগে থাকি তাদের স্থলজ অভিযোজন হয়েছে, তারা কিন্তু জলে থাকতে পারবো না। যেমন পাখি আকাশে থাকতে পারে, তার ফুসফুস বা ফুসফুসের বায়ুথলির যে অভিযোজন রয়েছে, যার জন্য সে আকাশে উঠতে পারে, আমরা কিন্তু সেটা পারবো না। আবার আমরা এখানকার জীবরা বা প্রাণীরা
আমরা শীত প্রধান দেশে গিয়ে বাঁচতে পারবো না, সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবো না। শীত প্রধান দেশের প্রাণীরা, তাদের সেই রকম অভিযোজন হয়েছে, তারা সেখানে মানিয়ে নিতে পারবে। যেমন পেঙ্গুইন, সে শীত প্রধান দেশে মানিয়ে নিতে পারবে, সে এখানে এসে টিকতে পারবে না। আবার আমরা এখানকার প্রাণীরা, আমরাও শীত প্রধান দেশে গিয়ে মানিয়ে নিতে পারবো না। যেমন ফণি মনসা গাছ, সে যেমন মরুভূমিতে তার মরুভূমির মতন তার অভিযোজন হয়েছে, সে যেমন মরুভূমিতে টিকে থাকতে পারবে, এখানে সে টিকে থাকতে পারবে না, তার সেই রকম অভিযোজন হয়েছে। জীব যে পরিবেশে থাকে সেই পরিবেশে তার মানিয়ে নেওয়ার চেষ্টাটা, তার মানিয়ে নেওয়ার পদ্ধতিটাকেই বলা হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এরপর সজীব বস্তুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জীবনচক্র বা লাইফ সাইকেল। জীবনচক্র কি? জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য, মৃত্যু ইত্যাদি পর্যায়ক্রমিক চক্রবৎ পুনরাবৃত্তির ঘটনাগুলিকে বলা হচ্ছে জীবের জীবনচক্র। মানে কোনো একটা জীব, তার জন্ম হলো, তার বৃদ্ধি ঘটবে, সে তখন জননে সক্ষম হবে, তার বংশবিস্তার ঘটবে, তারপর তার বার্ধক্যকাল আসবে, আর তারপর তার মৃত্যু ঘটবে। একটা সাইকেল অনুযায়ী জীব তার জীবদ্দশাটা কাটায়। সে বৃদ্ধি থেকে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা সাইকেল অনুযায়ী সে তার পুরো জীবনটাকে কাটায়। এটাকেই বলা হচ্ছে জীবনচক্র। যেমন আমরা মানুষ বা অন্য যে কোনো প্রাণী, তাদের জন্ম হলো, তাদের বৃদ্ধি ঘটবে, তারপর তারা জননে সক্ষম হবে, তারপর তাদের বংশবিস্তার ঘটবে, তারপর বার্ধক্য, তারপর মৃত্যু। এছাড়াও কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথমে বীজ রয়েছে, বীজ থেকে চারা গাছ হবে, সেই চারা গাছে বৃদ্ধি হয়ে একটা পরিণত গাছ হবে, তারপর পরিণত গাছ থেকে কি হবে? ফল হবে, সেই ফলের থেকে আবার বীজ হবে, সেই বীজ থেকে আবার চারা গাছ হবে। একটা সাইকেল অনুযায়ী সজীব বস্তু একটা সাইকেলে তার পুরো জীবনটা কাটায়, পুরো জীবদ্দশা সে একটা সাইকেলের মধ্যে কাটিয়ে দেয়। এটাই হচ্ছে জীবনচক্র। তো এখানেই সজীব বস্তুর সমস্ত রকম বৈশিষ্ট্যগুলো শেষ হলো। এই সজীব বস্তুর বৈশিষ্ট্য থেকে আমরা জীব আর জড়ের মধ্যে পার্থক্যটা করে নিতে পারবো। যেমন জীব ও জড়ের পার্থক্যের মধ্যে একটা পয়েন্ট হলো আকার বা আয়তন। জীব আর জড়ের মধ্যে জীবের আকার রয়েছে, নির্দিষ্ট আকার বা আয়তন রয়েছে, জড়ের কোনো নির্দিষ্ট নিজস্ব আকার বা আয়তন নেই। যেমন প্রোটোপ্লাজমীয় সংগঠন, আগেই বলা হয়েছে, প্রোটোপ্লাজমীয় সংগঠন জীবের রয়েছে, কিন্তু কোনো রকম জড়ের কোনো রকম প্রোটোপ্লাজমীয় সংগঠন নেই। একইভাবে উত্তেজিতায় জীব সাড়া দিতে পারে, জড় পারে না। জীবের বৃদ্ধি ঘটে, জড়ের বৃদ্ধি হয় না। জীব বিপাকক্রিয়া সম্পন্ন করে তার দেহের মধ্যে, কিন্তু জড়ের সেই রকম কোনো রকম বিপাকক্রিয়া দেখা যায় না। জীব চলন গমনে সক্ষম, জড় চলন গমন এইসব দেখা যায় না জড়ের ক্ষেত্রে। জীব জননের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে বংশ বিস্তার করে বা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে, জড় বংশ বিস্তার করে না। জীবের পরিব্যক্তি ঘটে, জড়ের পরিব্যক্তি ঘটে না। বা জীব বিবর্তনে সক্ষম, জড়ের কিন্তু কোনো রকম বিবর্তন দেখা যায় না। জীবের অভিযোজন ক্ষমতা রয়েছে, জড়ের কোনো রকম অভিযোজন ক্ষমতা নেই। জীব একটা লাইফ সাইকেল রয়েছে, জীব একটা সাইকেলের মধ্য দিয়ে তার জীবনটাকে পরিচালনা করে, জড়ের এরকম কোনো জীবনচক্র নেই। তো সজীব বস্তুর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা পড়ি, তার থেকেই আমরা জীব আর জড়ের পার্থক্যটা করে নিতে পারবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করো।